জাপানে গেছিলাম আমরা কিছুদিন আগে। ওখানে আমি একজন রাষ্ট্রদূত পাঠিয়েছি যে অত্যন্ত যে নিজে জাপানি ভাষা জানে, জাপানি ভাষায় কথা বলতে পারে। সে আমাকে শুধু বলে, স্যার আর কিচ্ছু না করেন, জাপানি ভাষায় N4, জাপানি ভাষায় যদি N4 কেউ করতে পারে, স্যার আমাকে খালি তালিকা পাঠাবেন, আমি তাদের সবার জাপানে যাওয়ার ব্যবস্থা করে দেবো। কিন্তু N4 পর্যন্ত পাস করতে হবে। পরীক্ষাটা কিন্তু আমরা নেই না, জাপানিরা এসে নেয়, কাজে কোনো ফাঁকিবাজির কোনো সুযোগ নেই। N4 যদি কেউ পাস করে তাহলে তার জাপানে কোনো একটা ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটে তার অ্যাডমিশন হয়ে যায়। অ্যাডমিশন হলে সপ্তাহে সে 28 ঘন্টা কাজ করতে পারে। 40 ঘন্টা কিন্তু হলো নর্মাল ফুল টাইম শ্রমিকের। তাকে 28 ঘন্টা কাজ করার মধ্যে 28 ঘন্টা সে যা ইনকাম করবে, তার থাকা খাওয়ার খরচ, এডুকেশনের খরচ বহন করে সে দেশে টাকা পাঠাতে পারবে, কারণ জাপানে বেতন অত্যন্ত বেশি। এদিকে আমরা নজর দিই। ভাষা, যারাই যেখানে সুযোগ আছে আপনারা ভাষা শেখান, জাপানিজ শেখান, কোরিয়ান শেখান, কোরিয়ানদেরও একই অবস্থা। এবং ইনফ্যাক্ট আপনি আরবিও শেখান। যে ছেলেটা আরবি বলতে পারে সে কিন্তু মিডল ইস্টে গেলেও তার বেতন 2 গুণ হয়ে যায়। ইংরেজি যে বলতে পারে তার বেতন 3 গুণ হয়। কাজ করতেছে এই প্লেট পরিষ্কার করা, ইন্ডিয়া থেকে গেছে, ইংরেজি বলতে পারে, তার বেতন যা, একই কাজ করতেছে একই প্রেমিসে। আমার এখান থেকে যায়, সে ইংরেজি বলতে পারে না, তার বেতন 1/3, কারণ সে যায় কফিলের মাধ্যমে। তার জন্য কিন্তু ওই প্রতিষ্ঠান ওই 3 গুণ বেতন দিচ্ছে, কিন্তু 2 গুণ যায় কফিলের পকেটে। কেন? কারণ সে তাকে অনেকটা মানে নিয়ে না করুন না, এটা না করলে তো সে আবার পয়সাটা পাবে না। সে তাকে দিচ্ছে, কিন্তু চুক্তি আছে যে সে তাকে 100 টাকা দেবে, কাজে সে 300 টাকা পেলেও বাকি 200 টাকা তার নিজের পকেটে আছে। আইনগত হবে, কোনো ইয়া কিন্তু না, এখানে কোনো নিয়ম ভঙ্গ করছে না সে। এটা খুব গুরুত্বপূর্ণ। ভাষা আর অন্যান্য স্কিলের প্রশ্ন আছে। নার্সিং, নার্সিং এবং ভাষা এই দুইটা যদি কম্বিনেশন হয়, সেই নার্সিংটা অবশ্যই হতে হবে আমাদের স্ট্যান্ডার্ডে, হলে হবে না, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে হতে হবে। ইউরোপের যে কোনো দেশে চাকরি আছে, যে কোনো দেশে অসংখ্য পদ খালি, তারা ম্যানেজ করতে পারতেছে তাদের হেলথ সিস্টেম নার্সের অভাবে। আমি এখন সরকারেও যখন কোনো সুযোগ পাই বলি যে আসলে দুটো সেক্টরে আমাদের মেজর ইনভেস্টমেন্ট প্রয়োজন। একটা হচ্ছে শিক্ষা, আর একটা হচ্ছে স্বাস্থ্য। কারণ আমাদের হিউম্যান রিসোর্স ছাড়া সত্যিকার অর্থে অন্য কোনো রিসোর্স নেই। হিউম্যান রিসোর্সের দুইটাই এলিমেন্ট। আমি টিউনিসিয়াতে 65 দিন ফ্রেঞ্চ এম্বাসিতে অ্যাটাচ ছিলাম আমার ট্রেনিং এর অংশ হিসাবে, অনেক আগের কথা, 83-84 সালে, 84 সালে। তো হাবিব বুর্গিবা ওখানে ডিক্টেটর ছিলেন, কিন্তু উনি তখনও আছেন, উনি 30 বছর হয়ে গেছে। উনি তার প্রথম বাজেট যখন হয় স্বাধীন হওয়ার পরে, উনি তার ফাইন্যান্স মিনিস্টারকে বলেছিলেন, তোমরা বাজেট যা ইচ্ছা তাই তৈরি করো, আমি সই করে দেবো। শুধু শিক্ষায় বাজেটের 25%, বাজেটের 25% শিক্ষায়। তো শিক্ষা মানে কনস্ট্রাকশন প্লাস মেইনটেনেন্স এবং শিক্ষকদের বেতন ইত্যাদিতে বরাদ্দ করে, বাকি 75% তোমরা যেখানে বলবা বরাদ্দ করে নিয়ে আসো, আমি সই করে দেবো। এবং সেটা 30 বছর পরেও সেটা বহাল ছিল। যে কারণে পুরো আরব জগতের মধ্যে তিউনিসিয়া হচ্ছে সবচেয়ে শিক্ষিত জাতি। সবচেয়ে বেশি সংখ্যক পিএইচডি স্টুডেন্ট আরব বিশ্ব থেকে ফ্রান্সে, ফ্রম তিউনিসিয়া। তো এটার কোনো বিকল্প নাই। হেলথ ইকুয়ালি, আমি সবসময় বলি যে আপনারা টার্গেট করেন 5% অফ জিডিপি ফর হেলথ, 5% অফ জিডিপি ফর এডুকেশন। এটা যদি আপনারা অ্যাচিভ করতে পারেন, আপনাদেরকে আর কোনো কিছু বাকিগুলি করার দরকার নেই। রাস্তা ভাঙা থাকলেও চলবে। আমি বলি না যে রাস্তা ভাঙা থাকা উচিত, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটা। আমি এটা প্রপাগেট করার চেষ্টা করে যাচ্ছি। সবাই যে একমত হচ্ছেন তা না, কিন্তু অনেকেই কিন্তু একমত যে আসলে আমাদের এই দুটো সেক্টরকে গুরুত্ব দিতে হবে। শুরু করে দিয়ে যেতে কিছু প্রকল্প, যেগুলি কেউ তো এসে বন্ধ করে দেবে না, তাই না? একটা ভালো প্রকল্প পরবর্তী যেই সরকারই আসুক তারাও চেষ্টা করবে আগায় নিতে। আমরা এদিকে চিন্তা করতেছি। সবশেষে আইন শৃঙ্খলা। আইন শৃঙ্খলা ছাড়া একটা কথা বলেছেন দুইজনেই, সেটা হলো যে সবকিছুর ভিত্তি এটা। আইন শৃঙ্খলা না থাকলে কোনো কিছু আপনি অ্যাচিভ করতে পারবেন না। আমরা জানি যে খুব খারাপ সময় আমাদের প্রথমে কিছুদিন গেছিল, বাট পুলিশ আলটিমেটলি তাদের অবস্থানটা সংহত করতে পেরেছে। সামনে একটা অত্যন্ত বড় টেস্ট আছে কিন্তু আমাদের, সেটা হলো যে নির্বাচন খুব বেশি দিন নাই, আপনারা জানেন। এবং প্রফেসর ইউনূস কিন্তু সবসময় বলছেন যে এটা একটা আদর্শ নির্বাচন হতে হবে, যেটা থেকে কারো কোনো কমপ্লেন থাকবে না। এবং সেক্ষেত্রে আইন শৃঙ্খলাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ যেই ক্যান্ডিডেটের হারার সম্ভাবনা, তিনি কিন্তু সবসময় গন্ডগোল সৃষ্টি করার চেষ্টা করতে পারেন। এটা মনে রাখতে হবে। সেটা মনে রেখেই আমি আশা করি যে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে তো চিফ ইলেকশন কমিশনারও মিটিং করছেন এবং স্ট্র্যাটেজি নির্ধারণ হচ্ছে। হোম মিনিস্ট্রির যে অ্যাডভাইজার আছেন আমার বন্ধু, উনিও পরিকল্পনা করছেন। আমি আশা করি যে, আমরা সবাই আশা করি যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হবে এবং আমরা আমাদের দায়িত্ব তাদেরকে বুঝিয়ে দিয়ে চলে যেতে পারবো।